दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। পথ চলা শুরু করল মোদী সরকারের নতুন মন্ত্রিসভা। বৃহস্পতিবারের শপথ গ্রহণের পর শুক্রবার বন্টন করা হলো মন্ত্রীদের দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে রেখেছেন কর্মীবর্গ মন্ত্রক, গণ অভিযোগ ও পেনশন, পরমাণু শক্তি, মহাকাশ, গুরুত্বপূর্ণ কৌশল বিষয়ক মন্ত্রক। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন তখন আহমেদাবাদে বাড়িতে বসে টিভিতে তা দেখেন মা হীরাবেন। প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঢুকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে মোদীর নাম্বার 2 হিসাবে উঠে এলেন অমিত শাহ। मैं अमित अनिल चंद्र शाह ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। माननीय अमित शाह बांगलार सबकिछु जानें, बारबार एसेছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এটা কারো কাছে ভক্তির ভয়ের ব্যাপার, কারো কাছে ভক্তির ব্যাপার। তো আমরা অপেক্ষা করব। পশ্চিমবাংলার মতো একটা সমস্যা সংকুল আইন শৃঙ্খলার সমস্যা, বর্ডার সমস্যা আছে, তার একটা ভালো সমাধান আমরা আশা করতে পারি। 2017 সালে গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ হন অমিত শাহ। এবার লোকসভা ভোটে গুজরাতের গান্ধীনগর আসন থেকে তাকে প্রার্থী করে বিজেপি। 1998 থেকে এই আসনে জিতে আসছেন লালকৃষ্ণ আডবাণী। এবার বিজেপির প্রার্থী তালিকায় তার জায়গা হয়নি। আডবাণীর বদলে গান্ধীনগর থেকে প্রার্থী করা হয় অমিত শাহকে। 5.5 লক্ষের বেশি ভোটে জেতেন অমিত শাহ। তবে তিনি সংগঠনের হাল ধরবেন না সরকারে আসবেন তা নিয়ে দিল্লিতে জোর জল্পনা চলছিল কয়েকদিন ধরে। শেষমেশ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন অমিত শাহ। দপ্তর বন্টনের পর দেখা গেল মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় নাম্বার 2 অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ও তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ। 2014 থেকে 5 বছর মোদী সরকারের মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিংহ। এবার অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রক দিয়ে রাজনাথ সিংহকে পাঠানো হলো প্রতিরক্ষা মন্ত্রকে। मैं राजनाथ सिंह ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। 2014 মতো এবারও উত্তরপ্রদেশের লখনৌ লোকসভা কেন্দ্র থেকে প্রায় 3.5 লক্ষ ভোটে জিতেছেন রাজনাথ সিংহ। মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রক হাতছাড়া হলেও অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রক পেলেন রাজনাথ। এর আগে মোদী সরকারের বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন। ইন্দিরা গান্ধীর পর তিনিই ছিলেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী। এবার রাজনাথ সিংহকে প্রতিরক্ষা মন্ত্রী করে নির্মলা সীতারামনকে পাঠানো হয়েছে অর্থমন্ত্রকে। প্রাক্তন অর্থমন্ত্রী তথা রাজ্যসভার নেতা অরুণ জেটলি শারীরিক অসুস্থতার জন্য এবার নিজেই মন্ত্রী হতে চাননি। 3 দিন আগে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সে কথা জানিয়ে দেন তিনি। সেই চিঠি আপলোড করেন টুইটারে। জেটলির বাড়িতে গিয়ে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান মোদী, কিন্তু জেটলি মন্ত্রী হতে রাজি হননি। মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় তার জায়গায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। সেই সঙ্গে কোম্পানি বিষয়ক মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। I, Nirmala Sitharaman, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India. অরুণ জেটলির মতো এবারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেই আর এক হেভিওয়েট তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে সুষমার অনুপস্থিতি প্রথম জল্পনা উস্কে দেয়। বৃহস্পতিবার সুষমা শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছানোর পর সকলের নজর ছিল তার দিকে। কিছুক্ষণের মধ্যেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দর্শক আসনে বসে পড়েন সুষমা। সুষমা স্বরাজের জায়গায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এস জয়শঙ্কর, যিনি দীর্ঘদিন ভারতের বিদেশ সচিবের দায়িত্ব পালন করেছেন। 1977-এ ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন জয়শঙ্কর। পরমাণু শক্তিধর 2 দেশ চীন ও আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন তিনি। 2009 থেকে 2013 পর্যন্ত চীন এবং 2013 থেকে 2015 পর্যন্ত আমেরিকায় সামলেছেন দেশের গুরু দায়িত্ব।
চেক রিপাবলিকেও ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন জয়শঙ্কর। সিঙ্গাপুরে দায়িত্ব সামলেছেন ভারতীয় হাইকমিশনার হিসাবে। এছাড়াও বিভিন্ন দেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জয়শঙ্কর। তবে আমেরিকা ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করতে বড় ভূমিকা পালন করেছেন ৭৭-এর ব্যাচের আইএফএস। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত বিদেশ মন্ত্রকে আমেরিকা বিষয়ক যুগ্ম সচিব ছিলেন জয়শঙ্কর। ইউপিএ সরকারের আমলে ভারত মার্কিন পরমাণু চুক্তির ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৭-তে ডোকলাম ইস্যুতে যখন চীনের সঙ্গে ভারতের বিবাদ বাধে, তখন বিদেশ সচিব পদে ছিলেন জয়শঙ্কর। সেই সংঘাতের সময়েও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৯-এই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন এস জয়শঙ্কর। তার হাতেই এবার বিদেশ মন্ত্রীর দায়িত্ব সঁপল মোদী সরকার। I, Subramaniam Jayashankar, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. এবার তাহলে এক নজরে দেখে নেওয়া যাক মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় বিগ ফোর অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি মন্ত্রকের দায়িত্ব পেলেন কারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিংহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন, বিদেশ মন্ত্রী হলেন এস জয়শঙ্কর। মোদী সরকারের মন্ত্রিসভার শপথের দিকে নজর ছিল বঙ্গবাসীর, কিন্তু শপথ শেষে অনেকে হতাশই হয়েছে। বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা এবার এক ধাক্কায় 9 গুণ বেড়েছে, কিন্তু মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় বাংলার গুরুত্ব বাড়েনি। মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি। বাংলা থেকে নির্বাচিত 18 জন সাংসদের মধ্যে মন্ত্রী হয়েছেন 2 জন। দুজনই আবার প্রতিমন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয়। I, Babul Supriyo, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India. রায়গঞ্জ থেকে নবনির্বাচিত সাংসদ দেবশ্রী চৌধুরীকে নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে। I, Debashree Chaudhuri, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India. বাংলায় বিজেপির পারফরমেন্স দেখে অনেকে অবশ্য আরেকটু বেশিই আশা করেছিলেন। এবার বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা এক ধাক্কায় 16 জন বেড়েছে, কিন্তু মোদী মন্ত্রিসভায় বাংলায় মন্ত্রীর সংখ্যা বাড়ল না। 1999 সালে বাংলা থেকে বিজেপির 2 জন সাংসদ জয়ী হয়েছিলেন, তপন শিকদার এবং সত্যব্রত মুখোপাধ্যায়। দুজনকেই নিজের মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। 2014 সালে এ রাজ্য থেকে বিজেপির সাংসদ হন 2 জন, বাবুল সুপ্রিয় এবং সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। দুজনকেই প্রতিমন্ত্রী করেন নরেন্দ্র মোদী। এবার বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা 18। তারপরেও বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন সেই দুজনই, তাও প্রতিমন্ত্রী হিসেবে। দ্বিতীয়বার আসানসোল থেকে সাংসদ হয়ে ফের মোদী মন্ত্রিসভায় গেলেন বাবুল সুপ্রিয়। বাংলার ছেলে বাবুলের জন্ম হুগলির উত্তরপাড়ায়। পড়াশোনা ডন বস্কো স্কুলে। শ্রীরামপুর কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হন। 2014 সালে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার সাংসদ হন বাবুল। মন্ত্রিসভায় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ও ভারী শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বাবুলকে। এবার আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে হারান বাবুল। এবারও মোদী সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাবুল। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। মানডে মিনিস্ট্রি চার্জ আমরা নিচ্ছি। আমি চিরকালই নেচার লাভার। বাড়িতে গার্ডেনিং ফার্ডিং নিজেও করি, ইউ সিন দ্যাট। যখনই একা থাকতে ইচ্ছে করে, গার্ডেনিংয়ের সব রকম টুলফুল আছে। তো আই থিঙ্ক ইটস কাইন্ড অফ পোয়েটিক জাস্টিস যে এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, এগুলো সব। আমার মেয়ে 20 বছরের, ও বম্বেতে পড়াশোনা করছে, বম্বেতেই আছে। তো ওর হোয়াটসঅ্যাপ গ্রুপেতে ওর বন্ধুরা যে ধরনের সব মানে সাজেশনস পাঠাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, ক্লাইমেট চেঞ্জ, ওজোন লেয়ার, দিস দ্যাট, আই এম রিয়েলি গ্লোবাল ওয়ার্মিং, আই এম রিয়েলি ভেরি ভেরি এক্সাইটেড। আর সত্যি আমাদের দেশ এত বড়, এখানে এত ওয়াইল্ড লাইফ থেকে আরম্ভ করে, ফরেস্ট থেকে আরম্ভ করে, পলিউশন ইজ এ বিগ প্রবলেম। সো প্রধানমন্ত্রীজির ওনার ক্যাপ্টেনশিপে, ওনার সাহায্যে, এবং আমার বস খুব মুস্কুরাতে हुए চেহারা যাকে বলে প্রকাশজি, ওনার সাথে আই এম ভেরি ভেরি এক্সাইটেড। পুরো মিনিস্ট্রিটা বুঝে যে দিকে যেটা করার, সেটা যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেওয়ার জন্য।
কিন্তু বাবুল পলিউশন একটা বড় ইস্যু দিল্লিতেও রয়েছে, স্মগের আমরা দেখি, কলকাতাতে আমরা দেখি যদি ভেহিকুলার পলিউশন এত বেশি রয়েছে, চোখ খোলা যায় না, চোখ থেকে জল বেরোচ্ছে, সেসব জন্য সিএনজি বা ন্যাচারাল এই ধরনের যে এনার্জি ইউজ করা যায়, বা প্লাস্টিক রিসাইকেলিং নিয়ে কিছু চিন্তাভাবনা রয়েছে? ওই তো বলছি, প্লাস্টিক রিসাইক্লিং নিয়ে আমার মেয়ের গ্রুপেতে যা সব এসছে, যে কোনো কোম্পানি যদি এত প্লাস্টিক রিসাইকেল করে তাহলে তাকে এতটা ট্যাক্স ছাড় দেওয়া হোক, এরকম ধরনের সব আইডিয়া আসছে। তো আমার মেয়ে সব কটা স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে, আমার সঙ্গেই রয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস দেখো, খুব ইন্টারেস্টিং, আমি হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিলাম, যেটাতে অটোমোবাইলসটা একটা ইন্টিগ্রাল পার্ট। তো অটোমোবাইলসে থাকাকালীন এই যে ইলেকট্রিক মোবিলিটি, আমাদের যে ফেম স্কিমটা ছিল, যেভাবে আমরা যেভাবে ইলেকট্রিক মোবিলিটির দিকে আমরা যাচ্ছিলাম ফসিল ফুয়েল থেকে বেরিয়ে, তো সেইটা সম্বন্ধে আমার পড়াশোনা অলরেডি আছে, কেন আমাদের ইলেকট্রিক ভেহিকেলে যাওয়া দরকার, নীতিনজির সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এতগুলো আলোচনা, এত তো সেইটা একটা আমার মাথায় আছে, সেটা আমার অলরেডি জানি। তো তার সাথে পলিউশনটাকে কীভাবে দুটোকে ব্যালেন্স করে, যাতে আমরা এই যে দিল্লিতে হিউজ একটা সবকটা সিটিতেই, তো এটা একটা চ্যালেঞ্জ, এটার ডিরেকশনে অনেক কিছু করার আছে। আর এই এনভায়রনমেন্ট ফরেস্টে ইন্টারন্যাশনাল অনেক ফোরামেও মানে কি বলবো পার্টিসিপেট করার সুযোগ পাবো, সেটাতে যেটা আমি ভালোবাসি সেই সম্বন্ধে যদি আমি কন্ট্রিবিউট করতে পারি উইথ রেসপন্সিবিলিটি, নাথিং লাইক ইট। অ্যাট দি এন্ড অফ ইট সবচেয়ে বড় কথা, টিম 2.0-তে আমাকে ইনক্লুড করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বাবুল সুপ্রিয়র পাশাপাশি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। পশ্চিমবঙ্গ নারী পাচারে এই সময় প্রথম জায়গায় আছে গোটা ভারতবর্ষে, মানে কতখানি প্যাথেটিক অবস্থায় আছে। শিশু পাচারও অত্যন্তভাবে বেড়ে গেছে। আর মহিলা সুরক্ষা নিরাপত্তা পশ্চিমবঙ্গে প্রায় তলানিতে এসছে। মহিলা নির্যাতন প্রতিদিন কোথাও না কোথাও রাজ্যের একটা দুটো ঘটনা রোজ ঘটছে। মনে হয় সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাকে এই দপ্তর দেয়া। স্বাভাবিকভাবে এটা একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, এটাকে রোধ করা। সারা ভারতবর্ষে মহিলাদের উপরে নির্যাতন যেটা আছে, সেটা সামাজিক কিছু কুপ্রথা, পণের কারণ, অশিক্ষা, মেয়েদের অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু আছে। পশ্চিমবঙ্গে এই জিনিসটা ছিল না। সাম্প্রতিক এটা বাড়তে বাড়তে একদম টপে উঠে গেছে। সেই জায়গাটা রোধ করাটা একটা বড় চ্যালেঞ্জ আছে রাজ্যের জন্য। আর সারা ভারতবর্ষের নিরিখে মহিলাদেরকে সুরক্ষিত করা, নিরাপত্তা দেয়া, নির্যাতন কমানো, এগুলো আমাদের অবশ্যই টার্গেট আছে। বিগত 5 বছরে মোদিজির সরকার যে প্রকল্পগুলো এনেছেন, ভালো করে লক্ষ্য করলে দেখবেন বেশিরভাগটাই মহিলাদের দিকে তাকিয়ে করা। মোদি সরকারের সবচেয়ে বড় প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেটা উজালা যোজনা, যেই যোজনাটা মহিলাদের কষ্ট দূর করবার, যেটা মহিলাদের বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে হয়, খাবার তৈরি করতে হয়, এবং তাদের কষ্ট, তাদের ধোঁয়া থেকে বারবার বলা হয়েছে যে একজন মহিলা রান্না করলে 1 ঘন্টায় 50টা সিগারেট মানে স্মোক করলে যেটা ধোঁয়া ভিতরে লাংসে যায়, সেই পরিস্থিতি তৈরি হয়। তার থেকে মহিলাদেরকে মুক্তি দেয়া, বিভিন্নভাবে শৌচালয়ের যে কাজ হয়েছে, শৌচালয়টা মহিলাদের সম্মান, আত্মসম্মানের প্রশ্নকে মাথায় রেখে করা হয়েছে। জনধন অ্যাকাউন্টের যে ব্যাংকগুলো করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের যাতে তাদের টাকা তাদের হাতে যায়, এবং যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে দেখবেন বেশিটাই মহিলাদেরকে সশক্তকরণ, নারী সশক্তকরণ। সবচেয়ে বড় যে বিষয়টা মাথায় রেখে একদম করা হয়েছিল, বেটি বাঁচাও বেটি পড়াও, এটাকেও ফ্ল্যাগশিপ প্রজেক্টের মধ্যেই আনা যায়। তো আমাদের গত সরকারের লক্ষ্যও ছিল মহিলাদেরকে শক্তিশালী করা, মহিলাদের বিকাশ, মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে আনা, এবং বারবার করে বলা হয়েছে যে সমাজের দুটো ডানা আছে, একজন পুরুষ, মহিলাকে বাদ দিয়ে কিছুতেই সমাজ বিকশিত হতে পারে না। সেই বিকাশের দিকে লক্ষ্য রেখে মহিলাদের জন্য কাজ করা হয়েছে। এবার সেই কাজকে ত্বরান্বিত করার জন্য স্মৃতিজিকে রাখা হয়েছে। আমিও ভাগ্যবতী যে আমাকেও এরকম একটা দপ্তরে ভেবেছেন। বড় কাজ করার আছে, চ্যালেঞ্জিং আছে, এবং কাজ অবশ্যই করতে হবে, মহিলাদের সশক্তকরণ চাই। মেয়ের মন্ত্রী হওয়ার খবর শোনার পর থেকে খুশিতে ফুটছেন মা।
কালকে দুপুরের দিকে আমরা জানতে পারলাম, ও বলল আমাকে ডাকা হয়েছে, মোদিজির মিটিংয়ে আমাকে ডাকা হয়েছে। তখন আমরা জানতে পারলাম যে ওই জানালো আমাকে মন্ত্রী করবে। মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লো, ছাত্র রাজনীতি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সেখান থেকে একটু একটু করে সংগ্রামই বলবো আমি। তখন বাম আমল, প্রচণ্ড ওকে হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়েছে, রেজাল্টের হ্যাম্পার হয়েছে। এই সমস্ত প্রতিবন্ধকতা দূর করে ওর অসম্ভব জিদের বশবর্তী হয়ে যে আমি যেটা শুরু করেছি সেটার শেষ করেই ছাড়বো, এইরকম একটা জিদের মধ্যে ও ছিল। একটু একটু করে কলকাতায় আসা যাওয়া শুরু করলো। অনেকে অনেক রকম কথা বলেছে, জেলা শহরের মেয়ে তো, আমরা কোনো কথায় কখনো কান দিইনি। আমাদের লক্ষ্যে আমরা অবিচল থেকে মেয়েকে একটু একটু করে এগিয়ে দিয়েছি। তুমি এগোও, যে কাজ শুরু করেছ অবশ্যই আমি তোমার পেছনে সমর্থন করব। দেবশ্রীর আদিবাড়ি বালুরঘাটের খাদিমপুরে। 1971 সালের 31শে জানুয়ারি দেবশ্রীর জন্ম। 4 ভাই বোনের মধ্যে ছোট দেবশ্রী। বাবা দেবীদাস চৌধুরী RSS এর সঙ্গে যুক্ত ছিলেন। অবিভক্ত দিনাজপুরে সংঘের শাখা সংগঠন বিস্তারের ভার ছিল তাঁর উপর। বাবার হাত ধরেই দেবশ্রীর রাজনীতিতে হাতেখড়ি। দিদি যতটা ব্যস্ত আছেন এবং বিভিন্ন ক্ষেত্রের লোকের সঙ্গে তার যে ব্যাপক পরিচিতি আছে, তাদের কাছ থেকে ফোন পেতে পেতেই উনি খুব ব্যস্ত। আমার সঙ্গে বিরাট কিছু কথা হয়নি, তবে সামান্য কথা হয়েছে। সেখানে দিদি বলেছেন, দিদিও এটাতে আক্ষেপ করেছেন যে এই শুভ মুহূর্তে, ঐতিহাসিক মুহূর্তে পরিবারের একজন থাকা প্রয়োজন। কিন্তু আমি দিদিকে বুঝিয়েছি, দেখ আমাদের পরিবারের ঘরানাটা তো আলাদা, আমরা পরিবারকে আগে রাখি না, আমরা সংগঠনকে আগে রাখি। সংগঠনের লোকেরা যদি গিয়ে আর যদি জায়গা বাঁচে তবে পরিবারের লোক থাকবে। এবং আমার জীবনে আমাদের পরিবারে যারা আছেন তারা কিন্তু ওনাকে বিভিন্নভাবেই সহযোগিতা করেছেন, কিন্তু কোনোভাবেই ওনাকে কেন্দ্র করে প্রচারের আলোয় আসেননি। দেবশ্রীর পড়াশোনা শুরু খাদিমপুর গার্লস হাই স্কুলে। সেখান থেকেই 1987 সালে মাধ্যমিক পাশ করেন তিনি। তারপর বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং বালুরঘাট কলেজ থেকে ইতিহাসে স্নাতক। দেবশ্রী এই কলেজে প্রথম এবিভিপির ইউনিট খোলেন। কলেজ থেকে এবিভিপির হয়ে একাধিকবার ভোটেও দাঁড়ান দেবশ্রী। 1993 সালে বালুরঘাট ছেড়ে পড়াশোনার সূত্রে কলকাতায় আসেন দেবশ্রী ও তার 2 ভাই। 1996-তে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর হন। তখন থেকেই তিনি এবিভিপির কলকাতার সভাপতি নিযুক্ত হন। 2006-এর বিধানসভা ভোটে বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হন দেবশ্রী, কিন্তু সেবার তিনি 6000 ভোটে হেরে যান। 2014 সালের লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান দেবশ্রী। এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম ও দীপা দাস মুন্সির মতো হেভিওয়েটদের পেছনে ফেলে তিনি জিতেছেন। মন্ত্রিত্বেও শিখে ছেড়েছে। তাকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে, অর্থাৎ তিনি স্মৃতি ইরানির ডেপুটি হিসেবে কাজ করবেন। বাড়ির লোকেরা বলছেন লড়াকু মানসিকতারই ফল পেলেন দেবশ্রী। হ্যাঁ, মিস তো অবশ্যই করব, তবে এটা খুবই আনন্দের যে এতদিনেই সংগ্রাম সর্দির সেটা যে সফল হয়েছে সেটা আমাদের সবার কাছে খুবই আনন্দের। আমরা তো দেখেছি কত কিভাবে উনি রাজনীতি করেছেন, প্রত্যেকটা দিন নেই রাত নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়া, যখন যেখানে ডাক পেয়েছেন সেখানে গেছেন। আর আমার মনে হয় যে যারা দেশের কাজ করবেন তাদের এমনই হওয়া উচিত। আমি ছোটদিকে যেভাবে আমি বিয়ের আগে কোনো রাজনৈতিক নেতার সাথে আমার পরিচয় হয়নি, তা আমি বিয়ের পরে এসে দেখলাম ঠিক কতটা পরিশ্রমী হলে একজন রাজনৈতিক নেতাকে কতটা পরিশ্রমী হতে হয়। এটা আমি দেবশ্রী চৌধুরীকে দেখে প্রথম দেখেছি এবং শিখেছি। গতবার বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় ছিলেন বাবুল সুপ্রিয় ও সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। এবার বাবুল থাকলেও আলুওয়ালিয়া বাদ পড়লেন, তার জায়গায় এলেন দেবশ্রী, অর্থাৎ সংখ্যাটা একই রইল। হোক, কে হলো আর কে হলো না তার থেকেও বড় কথা হচ্ছে বাংলার হয়ে কে কাজ করছে, বাংলার কতটা উন্নয়ন হয়েছে। বাবুল সুপ্রিয় তো আগেও মন্ত্রী ছিলেন, কি উন্নতি করেছেন তিনি। প্রথম 5 বছরে বাংলা বঞ্চিত হয়েছে,
যুবকরা কাজ পায়নি, কৃষকরা সাহায্য পায়নি, কেন্দ্রীয় প্রকল্প অর্ধেক হয়ে গেছে। সুতরাং আজকে বিতর্ক করার দরকার নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলাকে আরও উন্নত মানের দিকে নিয়ে যাওয়ায় তাই আমাদের লক্ষ্য। সুতরাং সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে। বঙ্গের বিজেপি ব্রিগেড অবশ্য এতে হতাশ নয়। বাংলা থেকে আরও মন্ত্রী হওয়ার সম্ভাবনা যে আর একদমই নেই তা মোটেও নয়। সংখ্যার হিসাবে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা সর্বাধিক 81 হতে পারে। মোদী মন্ত্রিসভায় নতুন সদস্য হয়েছেন 58 জন। বছর শেষে ফের মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। তখন মোট মন্ত্রিসভায় বাংলার কোটা বাড়তে পারে। গতকাল যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হয়েছে তাতে পশ্চিমবাংলার 2 জন মন্ত্রী আপাতত শপথ গ্রহণ করেছেন। আমরা আশা করব আগামী দিনে পশ্চিমবাংলাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। কিন্তু প্রারম্ভিকভাবে 2 জন আমাদের বরিষ্ঠ নেতা মাননীয় বাবুল সুপ্রিয়, যিনি গতবার মন্ত্রী ছিলেন, তিনিও হয়েছেন, এবং আমাদের প্রদেশের সাধারণ সম্পাদিকা শ্রীমতী দেবশ্রী চৌধুরীও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। উত্তর বাংলা দক্ষিণ বাংলার প্রতিনিধি হয়েছেন। প্রত্যাশা আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবে শুরু হয়েছে যাত্রা। আপনারা জানেন গতবারে বাংলা থেকে কেউ মন্ত্রী ছিল না মন্ত্রিসভায়। বাবুল সুপ্রিয়কে পরে করা হয়, পরবর্তীকালে আলুলিয়াজিকে করা হয়। তো সেই জন্য এখানেও সম্ভাবনা আছে। শুরু হয়ে গেছে কাজ। আমার মনে হয় আগামী দিনে আমাদের আর বাংলার প্রতি গুরুত্ব আরও বাড়বে। আমি খালি শুনিয়ে এসেছি যে 2-এ 2 ছিল, 18-এর 2 একটু কম মনে হচ্ছে, স্বীকার করেছেন। হ্যাঁ, আমি আমাদের মাননীয় রামলালজিকে বলেছি, যিনি সংগঠন সম্পাদক, তাকেই বলেছি। আর বাকি তো দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি, সবাই ব্যস্ত ছিলেন। তার সঙ্গে দেখা হয়েছে। তারা আমাদের সবাইকে বাংলার ব্যাপারে সবাই খুব উচ্ছ্বসিত। একটু অপেক্ষা করুন না, এটা তো একটা ন্যাশনাল পার্টি। ন্যাশনাল পার্টিটা পশ্চিমবাংলায় যেমন তৃণমূল করেছে আঞ্চলিক দল, যা এমপি হলো, যা এলো, মন্ত্রী গেলে সব ওখানেই ভাগ বাটরা হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল লেভেল পলিটিক্যাল পার্টি। স্বাভাবিকভাবে তাকে সমস্ত প্রেস, সমস্ত রাজ্যের পলিটিক্যাল কম্পালসান, পলিটিক্সটা কোন রাষ্ট্রে কবে নির্বাচন, সমস্ত দেখেই তাদের মন্ত্রিসভা করতে হয়। সুতরাং পশ্চিমবাংলার মানুষের প্রত্যাশা থাকাটা স্বাভাবিক, এবং আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবাংলার মানুষের ভাবাবেগ এবং পশ্চিমবাংলার কর্মীদের ভাবাবেগ এবং আবেগ, এই দুটোকেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব মর্যাদা দেবে। আপনি বলছেন যা হবে ধাপে ধাপে হবে। আমি বলছি মর্যাদা দেবে। দিল্লিতে থাকা বাংলার জয়ী বিজেপি সাংসদরাও মন্ত্রিত্ব না পেয়ে হতাশ নন। 23শে মে লোকসভা ভোটের ফল ঘোষণার পরই পশ্চিমবঙ্গে বিজেপির জয়ী প্রার্থীদের দিল্লি নিয়ে যাওয়া হয়। শনিবার বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার সকাল থেকে যখন হবু মন্ত্রীদের কাছে একে একে ফোন যেতে শুরু করে, তখন দুরু দুরু বুকে অপেক্ষায় বসেছিলেন বাংলার সাংসদরা। শেষ পর্যন্ত অবশ্য ফোন যায় 2 জনের কাছে। তবে তাতে হতাশ নন বাকিরা। কংগ্রেসের গড় মালদা উত্তর কেন্দ্র থেকে এবার জিতেছেন সিপিএম ছেড়ে বিজেপিতে আসা খগেন মুর্মু। 2014 লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী খগেন মুর্মু। 2016 বিধানসভা ভোটে মালদার হবিবপুর থেকে সিপিএমের টিকিটে জেতেন খগেন মুর্মু। এবার লোকসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। মালদা উত্তর কেন্দ্র থেকেই তাকে প্রার্থী করে বিজেপি। কংগ্রেসের হাতে থাকা এই কেন্দ্রে জিতেছেন তিনি। তবে মন্ত্রিত্ব না পেয়ে ভেঙে পড়েননি তিনি। এখন বিষয় হচ্ছে যে আমাদের মন্ত্রিত্ব বিষয়েতে সমস্ত কিছু নির্ভর করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপর। কেন্দ্রীয় নেতৃত্ব যা চিন্তা ভাবনা করেছেন সেই ক্ষেত্রে তো আমার কিছু বলার থাকে না ব্যক্তিগতভাবে, এবং আমাদের সকলেরই, আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা যেহেতু একটা পার্টির মাধ্যমে আমরা পরিচালিত হই, পার্টির যা সিদ্ধান্ত সেটাই সর্বোচ্চ সিদ্ধান্ত, এবং সেটাই হচ্ছে আমাদের, আমরা মেনে চলবো, এটাই হচ্ছে আমাদের নিয়ম। বনগাঁ কেন্দ্র থেকে এবার বিজেপির টিকিটে জিতেছেন শান্তনু ঠাকুর। এই লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল বিজেপির লড়াই ঠাকুরবাড়ির অন্দরে পৌঁছে গিয়েছে। বনগাঁ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি ঠাকুরের বড় ছেলের স্ত্রী মমতা বালা ঠাকুরকে, আর বিজেপি প্রার্থী করে বীণাপানি ঠাকুরের ছোট ছেলের ছেলে শান্তনু ঠাকুরকে। তবে লড়াইয়ে শেষমেশ জয়ী হয় বিজেপি। জেঠিমা তথা বনগাঁর বিদায়ী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরকে হারিয়ে জয়ী হন শান্তনু। শপথের দিন দিল্লিতে ছিলেন শান্তনুও। মন্ত্রিত্ব পাননি, তবে হতাশ নন।
অফকোর্স আমি একজন বিজেপি সাংসদ, বিজেপিকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তার পাশাপাশি আমার ওই কাজগুলো অবশ্যই দরকার যেটা আমার জাতির স্বার্থে এবং জাতির মেরুদণ্ড গড়তে আমাকে সহযোগিতা করবে। অ্যাকচুয়ালি আমার কোনো আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান্ট, কারণ আমাকে একটাই জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। আমি যে কারণে এসেছি, যে ইস্যুতে আমি আজকে জিতিয়েছে আমাকে বনগাঁর মানুষ, সমস্ত আপামর বনগাঁ লোকসভার মানুষ, মতুয়ারা এবং অন্যান্য যারা আছে, তো মূল লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট। এখন আমাকে যদি পার্টি যদি ভাবে যে আমাকে দিলে হয়তোবা এই 3 কোটি মতুয়া সম্প্রদায় মানুষের এবং সাধারণ মানুষের ডেভেলপমেন্ট হতে পারে, তাহলে অবশ্যই সেটা তাদের ডিসিশন। আমার ওয়ান্ট কিছুই নেই, দিলে এটা বেটার ফর দ্য মতুয়া সম্প্রদায়। বাংলা থেকে জিতে আসা আরও যে বিজেপি সাংসদরা এখন দিল্লিতে রয়েছেন, তাদের দাবি মন্ত্রিত্ব না পাওয়াটা কোনো হতাশ হওয়ার বিষয় নয়। সমস্ত সময়ে অমিত শাহ এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের বক্তব্যের মধ্যে পশ্চিমবাংলার গুরুত্ব সবসময় দিয়েছেন। কাজেই আমাদের বিশ্বাস এই মন্ত্রিসভা সমস্ত কাজ যা করবে তাতে পশ্চিমবাংলার বিষয়কে মাথায় রেখেই করবেন এবং সংসদীয় দল সুচিন্তিতভাবেই সব কিছু করবেন। মন্ত্রিসভা তো আমরা অতীতেও দেখেছি, 2014 সালেও দেখেছি। প্রথমে যে মন্ত্রিসভা গঠিত হয়, তারপর সম্প্রসারণ হয়, এগুলোর সমস্তই তারাই স্থির করবেন। আমাদের সম্পূর্ণ বিশ্বাস নরেন্দ্র মোদী, অমিত শাহজি এবং পুরো মন্ত্রিসভার উপর পশ্চিমবাংলার অকুণ্ঠ বিশ্বাস আছে। মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করার জন্য সমস্ত ব্যবস্থা হবে। বিজেপি সাংসদদের মতো শপথ গ্রহণে উপস্থিত ছিলেন বাংলার আরও কিছু মানুষ। রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালেই তারা দিল্লি পৌঁছন। সন্ধ্যায় মোদী সরকারের শপথ গ্রহণের মতো ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পেরে তারা আপ্লুত। ঝাড়গ্রামের বাসিন্দা অম্লান সিংহর বাবা বিজেপি করার জেরে খুন হন বলে অভিযোগ। মোদীর শপথে থাকতে পেরে তিনি খুশি। এখানে আশা নিয়ে আসছিলাম বলতে, যাতে দুষ্কৃতীরা, যারা খুন করেছে ওরা শাস্তি পাক, উপযুক্ত শাস্তি পাক। আর বাড়িতে যেটা ছোট ছোট ভাই বোনেরা আছে, ওদের যেমন কিছু একটা পারিবারিক জন্য দেখাশোনা হোক। একই প্রতিক্রিয়া ভাটপাড়ার বাসিন্দা দীপক কুমার সাউয়ের। কালকে যে দিনটা আমাদের গেল, খুব ভালো গেল। আমরা ধারণা করতে পারলাম না কি আমরা এই যে রাষ্ট্রপতির সামনে, মোদিজির সামনে আমি এইভাবে আমাদেরকে আমন্ত্রিত করা হবে। 54 জন যে মারা গেছে আমাদের ফ্যামিলি, সবাইকে ডাকা হয়েছে। খুব উনি খেয়াল রেখেছেন নিশ্চয়ই, আর আগেও চিন্তা ভাবনা করবে আমাদের জন্য। বামনগাছিতে খুন হওয়া প্রতিবাদী সৌরভ চৌধুরীর দাদা মোদীর শপথে হাজির ছিলেন। তার দাবি, এরকম ঘটনা যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে। আমরা এটাই আশা নিয়ে এসেছিলাম যে মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এবং যাতে পশ্চিমবাংলায় যেভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে সেটা যাতে বন্ধ হয় এবং পশ্চিমবঙ্গে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, সেই আশা নিয়ে এসেছি। কোনো দাবি ছিল তোমাদের? দাবি বলতে, যারা খুন করেছে এবং যাদের সন্তান হারিয়েছে, কারোর মা হারিয়েছে, আমার ভাই হারিয়েছে, তারা যাতে সঠিক বিচার পায়। ভোট প্রচারে প্রতিটি সভা থেকে দাড়িভিট কাণ্ডকে ইস্যু করেন অমিত শাহ। দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে 2 মৃত পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সদস্যরাও বৃহস্পতিবার মোদীর শপথে উপস্থিত ছিলেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি জেতায় তারা বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা এখন আশা করছি যে বিচার আমরা পাবো। তোমার কালকে কি দেখলেন? কালকে অনুষ্ঠানে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছিলাম, আমরা দেখলাম শপথ গ্রহণ হচ্ছে, সেটাই। যে আশা নিয়ে এসেছিলেন সেটা পূরণ হলো। আর কোনো দাবি? দাবি এখন দেবশ্রীর কাছে দাবি। হ্যাঁ, কি দাবি করছেন? বিচারের দাবি, ওইটাই আমাদের দাবি, যে আমাদের ছেলেদের সিবিআই তদন্ত করুন। শুক্রবার দিল্লির কালীবাড়িতে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়। নির্বাচনের পর ওকে বেড়ে দেওয়া হলো। আমরা এদের সবার সাথেই কথা বলছি এবং এই সবার সাথে কথা বলছি যে এরা দেখো, এদের মূল দাবি কি, যে অপরাধী শাস্তি পাক। এখন এই অপরাধী তো পশ্চিমবাংলার সরকার শাস্তি দিচ্ছে না, অতএব আইনগতভাবে এর ব্যবস্থা করতে হবে।
এদিন বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এই পরিবারগুলি। মোদী সরকারের শপথ, সেখানে বাংলার নিহত বিজেপি কর্মীদের উপস্থিতি, কেন্দ্রীয় মন্ত্রীদের দফতর বন্টন নিয়ে দিল্লি যখন সরগরম, তখন রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে জয় শ্রীরাম স্লোগান ঘিরে তৃণমূল বিজেপি তরজা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন নৈহাটি যাওয়ার পথে জয় শ্রীরাম স্লোগান শুনে ফের একবার মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এ নিয়ে সুর চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। খেলা জিততে পারুন না পারুন, খেলাটা কি করে কেঁচি দেওয়া যায় এটা উনি অভ্যাস করেছেন। ঠিক যখন সারা দেশ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ দেখার জন্য বসে আছে, সারা দিন আসছেন করে ওই সময় গিয়ে উনি ওখানে নাটক শুরু করলেন। সাধারণ মানুষ তাকে ঠিক জবাব দিয়েছে, জয় শ্রীরাম বলে যখন স্বাগত করেছে উনি তাদেরকে গালাগালি খিস্তি দিয়েছেন। মমতা ব্যানার্জি আসল রূপটা আমরা একদিন দেখতে পাচ্ছি। ভাটপাড়া এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে ঘর ছাড়া অনেক তৃণমূল কর্মী, তাদের ঘরে ফেরাতে বৃহস্পতিবার নৈহাটিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পথে ভাটপাড়ার একটি জুট মিলের সামনে গাড়ি থেকে নেমে তিনি ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছিলেন। তখনই আশপাশ থেকে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন কয়েকজন। শুনে মেজাজ হারান তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ডিজি বীরেন্দ্র এবং নিরাপত্তা উপদেষ্টা বিনীত গোয়েল। তাদের নাম নোট করতে নির্দেশ দেন তৃণমূল নেত্রী। নাম নিয়ে নাও তো, এখানে যে ছেলেগুলো করছিল এই জায়গাটার নাম নাও, পুরো নাকা চেকিং হবে, বাড়ি টু বাড়ি হবে, দেখে নাও তো জায়গাটার নাম নাও। এত বড় সাহস, তুমি তোমার মতো স্লোগান দিচ্ছ, গাড়ির মধ্যে হামলা, গাড়ির মধ্যে চলে আসছে, এত বড় সাহস। বাংলা খালি গুজরাট না, মাথায় রেখো, বাংলা 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 ইকুয়াল গুজরাট। এরপর তিনি গাড়িতে উঠতেই ফের আশপাশ থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। তা কানে যেতেই মেজাজ হারিয়ে ফের গাড়ি থেকে নেমে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূল নেত্রী গাড়িতে উঠতে ফের চারপাশ থেকে জয় শ্রীরাম স্লোগান ওঠে। সেই সঙ্গে মোদি মোদি স্লোগানের সঙ্গে হাততালি দিতে শুরু করেন কয়েকজন। জয় শ্রীরাম শুনে মুখ্যমন্ত্রী যে হুমকি দিয়েছেন তা নিয়ে সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। আমরা সবাই বলতাম ড্রামা করেন, নাটক করেন, পুরো ড্রামা নাটকের দিন শেষ। শক্ত মাটিতে আছড়ে পড়েছেন এই লোকসভার পরে, সেই মাটি থেকে ওঠার জন্য রাস্তা খুঁজছেন, কিন্তু তার যে চিরাচরিত অভ্যাস ঝগড়া গণ্ডগোল নাটকবাজি সেটা করার চেষ্টা করছেন। মানুষ এগুলো দেখে দেখে ক্লান্ত, পশ্চিমবাংলার মানুষ, এতে কোনো লাভ হবে না। আর মুখের যা ভাষার আমরা পাচ্ছি খুব কষ্ট হয়। উনি বাঙালি সংস্কৃতির কথা বলেন, সব মহাপুরুষদের নিয়ে এত ছবি নাটক মূর্তি, বিদ্যাসাগরকে নিয়ে কেঁদে ভাসিয়ে দিলেন, রাস্তায় নেমে গেলেন। তার মুখের যে আর বাণী শুনছি আমরা, লজ্জা হচ্ছে যে আমরা বাঙালি এবং আমাদের মুখ্যমন্ত্রী উনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাটপাড়া ছেড়ে এগোনোর পর নৈহাটির নদিয়া জুট মিলের সামনেও ফের তার গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান ওঠে। শুনে আবার গাড়ি থেকে নেমে আসেন তৃণমূল নেত্রী। নৈহাটির সভামঞ্চ থেকেও এ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কয়েকটা জুট মিলের সামনে দাঁড়িয়ে দেখছিলাম, যাদের আমরা খাওয়াই, যাদের আমরা পড়াই, যাদের থাকতে দিই, যাদের ভালোবাসি, বিজেপির টাকা নিয়ে আমার গাড়ির সামনে হামলা করতে এসেছিল আজ। আমি তাদের বলে যাই, মনে রাখবেন, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানের বুকে চিতা আমি তুলবই, এটা মাথায় রাখবেন। এদিন তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমার সঙ্গেও তো ওনার পার্টির লোকেরা একাধিকবার 20 বার 30 বার হবে রাস্তাঘাটে গো ব্যাগ, দিলীপ ঘোষের নামে কথাবার্তা, কালো পতাকা দেখানো। আমি তো রাজনীতিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং রাজনীতিকভাবে উত্তর দিয়ে আমরা জিতেছি।
ওনার রাজনীতি খতম হয়ে গেছে, এখন গায়ের জোরে এবং যে মুখে ভাষা উনি প্রয়োগ করছেন সেটা শুনতে হচ্ছে আমাদেরকে ভিডিওতে, কোটি কোটি লোক সেটা শুনছেন, খুব দুর্ভাগ্যের বিষয়। লোকসভা ভোটের সময়ও মেদিনীপুরে জয় শ্রীরাম স্লোগান শুনে এভাবেই মেজাজ হারান তৃণমূল নেত্রী। জয় শ্রীরাম। পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? পরিদর্শন রাজ্যে এসে তা নিয়ে সুর চড়ান খোদ নরেন্দ্র মোদী। हालत तो ये है कि जय श्री राम कहने वालों को दीदी गिरफ्तार करवाकर जेल भेज रही है। কিন্তু এত সবের পরেও ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বৃহস্পতিবার। এরপর নৈহাটিতে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। যদি মনে করেন এটা মুক্তাঞ্চল, এখানে আপনারা বিজেপির সন্ত্রাসের উড়ন্ত পুরি বানাচ্ছেন। বিজেপির মতো পার্টিকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, কিন্তু এত তেল কোথা থেকে হলো? এত তেল কোথা থেকে এলো? এই সিট আমি রেস্টোর করব, একটাও মনে রাখবেন, একটা সিটও অ্যাসেম্বলিতে আপনারা পাবেন না। এখন থেকে বলে যাচ্ছি, বেঁচে যদি আমি থাকি, বিজেপি কমরেড গুন্ডারা জেনে রাখুন, একটা সিটও পাবেন না অ্যাসেম্বলিতে, কাউন্সিলরও পাবেন না। শুনুন, আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। বিজেপি অবশ্য এসব কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না। ইনি লোকসভার আগের তার ভাষণ শুনুন, বিজেপি 0 পাবে, বিজেপি একটাও সিট পাবে না, থাপ্পড় দিয়ে আমরা 18টা সিট জিতেছি আর 22টাতে সেকেন্ড পজিশনে আছি। উনি বুঝে গেছেন যেটা উল্টো হতে পারত, এবং বিধানসভা পর্যন্ত ওনার সরকারও টিকবে না, পার্টিও টিকবে না, নির্বাচনে লড়ার ক্ষমতা থাকবে, উনি ক্যান্ডিডেট খুঁজে পাবেন না। বিজেপি রাজ্য সভাপতি যখন কথা বলছেন, তখন বিজেপি নেতা মুকুল রায় দিল্লিতে বসে আরো বড় হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, তৃণমূলের ভাঙন আগামী দিনে আরো মারাত্মক চেহারা নেবে। বহু আছে, নির্বাচিত সাংসদরা আছে। এটা কবে করাবেন জয়নি? একটু ওয়েট করো, সবটা তো ধীরে ধীরে হয়, ধীরে ধীরে হোক, আস্তে আস্তে ক্লাইম্যাক্সে যাবেন আপনি। একদম। আরে একটু বুকের ব্যথা একদিনে হয়ে গেলে, হঠাৎ হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, ডাক্তার দেখলো সেরে গেল, তাহলে লাভ কি? ব্যথাটা ধিক 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 করতে পারে, থাকো, বাড়তে থাকুক। এই একটা দেখলাম, আবার একটু কমলো, আবার একটু ধাক্কা লাগলো, আবার একটু বাড়লো, এটা তো একটা ব্যাপার। মানে কারো বুকের ব্যথা বাড়িয়ে আপনি একটা প্লেজার পাচ্ছেন। ডেফিনেটলি। লোকসভা ভোটের ফল প্রকাশের পর দুদিনে 3 বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন বীজপুরের বিধায়ক তথা বিজেপি নেতা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য এবং লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। 2021-এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এই বিধায়কদের দলবদল তৃণমূলের উদ্বেগ বাড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। দিল্লিতে বসে বিজেপি নেতা মুকুল রায় আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে তাদের কাছে ফোকাস হচ্ছে এখন বাংলা। স্বাভাবিকভাবেই 2020-তে পৌরসভা আছে, 2021-এ বিধানসভা আছে, এবং যেভাবে তৃণমূলের বিধায়করা, যেমন আমার কাছে আজকেই 10 জন বিধায়ক রয়েছে, স্বাভাবিকভাবেই এই যেভাবে বিধায়করা সব চলে আসছে, তাতে মমতার সরকার সংখ্যালঘু হয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই স্বাভাবিকভাবেই 2021 না 2020 এ নিয়ে সন্দেহের অবকাশ আছে। দল বদল প্রসঙ্গে তৃণমূল একাধিকবার বিজেপিকে কটাক্ষ করেছে। তৃণমূলের আবর্জনা এখন বিজেপির রত্ন, বিজেপির সম্পদ। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর সিপিএম কংগ্রেস সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। শুক্রবার এই কটাক্ষের জবাব দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। সৌমিত্র খাঁকেও বলা হয়েছিল ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসছে, তা সৌমিত্র খাঁ প্রমাণ করেছে যে নির্বাচনে বাঁকুড়া বা বিষ্ণুপুর জেলায় না ঢুকে সে কিভাবে মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছে। তাহলে ওনাদের
আদর্শ ভাবাবেগ কোনোটাকেই বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি কিছু করবে না। কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে আমি বীরভূমে একটা আসনেও প্রার্থী দিতে পারিনি, দুটো পঞ্চায়েত বাদ দিয়ে একটা পঞ্চায়েত জিততে পারিনি। এবার বীরভূমে 4টে বিধানসভা আসনে জয়ী হয়েছে। 4টে বিধানসভায় জিতেছি, সাথে সাথে 3টে বিধানসভার ব্যবধানে ওই 4টে বিধানসভায় আমি পরাজিত হয়েছি। সুতরাং এই সমস্ত ব্যাপারটাকে মাথায় রেখে করতে হবে। কিন্তু আমি আবার বলছি, কর্মীদের আদর্শ, কর্মীদের ভাবাবেগ, কর্মীদের স্যাক্রিফাইস, এদেরকে কম্প্রোমাইজ করে কোনো কিছু হবে না। আমি রণনীতি রণকৌশল দুটোর উপরই আলোচনা করছি। কোন মানুষকে নিলে ভালো হবে, কোন মানুষকে নিলে ভালো হবে না, এটা তো আমি নিশ্চিত বুঝি। তাই স্বাভাবিকভাবেই বলছি রণনীতি রণকৌশল এবং কর্মীদের ভাবাবেগ, কর্মীদের আদর্শ, কর্মীদের স্যাক্রিফাইস, তাদের মাথায় রেখেই আমরা কিন্তু পদক্ষেপ নেব। বিজেপির হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতিতে ক্রমশ তৈরি হচ্ছে জমাট বাঁধা সাসপেন্স। মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, এরপর কে? দলবদলের তালিকায় এরপর কার নাম রয়েছে? এই প্রেক্ষাপটে দলীয় নেতাদের একজোট এবং চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার তিনি কালীঘাটে কোর কমিটির বৈঠক ডাকেন। সূত্রের দাবি, বৈঠকে তিনি বার্তা দেন, আমরা ঘুরে দাঁড়াবই, চিন্তা করবেন না। এরপর তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাটি কামড়ে পড়ে থাকুন, জনসংযোগ বাড়ান, জরুরি ভিত্তিতে খুলতে হবে বন্ধ পার্টি অফিস, জনসংযোগ রক্ষায় নিয়মিত বসুন পার্টি অফিসে। বিজেপি মানে মোকাবিলার জন্য নয়, আমাদের পার্টিকে আরো স্ট্রেনথেন করার জন্য নানা রকম কর্মসূচি নিতে বলেছেন। আগামী দিনে দলের একজন কর্মী হিসাবে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব, যাতে দলটা পশ্চিমবঙ্গে আরো এমনি শক্তিশালী আছে, আরো শক্তিশালী হয়, যাতে বিরোধীদের দূরবীন দিয়ে দেখতে সেই ব্যবস্থা করব। এদিন কোর কমিটির বৈঠকে ফের ইভিএম কারচুপির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, আগে থেকে ইভিএম প্রোগ্রামিং করা ছিল, ইভিএমে কারচুপি না হলে কি করে বিজেপি বলল 300 পাবো? কমিশনের ওপর চাপ বজায় রাখতেও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইভিএম কারচুপির অভিযোগ তুলছেন, তখন বিজেপিও নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনারের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছে। এই পঞ্চায়েত নির্বাচন, যিনি এই পুরো ব্লুপ্রিন্টের মালিক, যিনি এই তছরুফের জন্যে দায়ী, যিনি এই তছরুফটা করিয়েছেন, সেই সৌরভ দাসকেই নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার করেছেন। অর্থাৎ ওনার বিশ্বাস যে সৌরভবাবু যেভাবে পঞ্চায়েতটা চুরি করেছে, সেইভাবেই উনি পৌরসভাগুলো চুরি করবেন। এই জন্যেই সৌরভ দাসকে নিয়ে এসে পঞ্চায়েতের রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার করা হয়েছে। সম্প্রতি কাউন্সিলরদের দলবদলের জেরে উত্তর 24 পরগনায় তৃণমূলের হাতে থাকা 4টি পুরসভা দখল করেছে বিজেপি। এর মধ্যে নৈহাটি পুরসভায় শুক্রবার প্রশাসক বসিয়েছে সরকার। এছাড়া 17টি পুরসভায় পুর বোর্ডের মেয়াদ ফুরলেও সেখানে ভোট করানোর বদলে প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছে সরকার, জানিয়ে সরব হয়েছে বিজেপি। 16টা পৌরসভায় ইতিমধ্যেই নির্বাচন ডিউ হয়ে আছে। হেরে যাবার ভয়ে আতঙ্কিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনগুলো করেনি। বৃহস্পতিবারই আরএসএস এর পাল্টা বাহিনী তৈরির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ আমি হাজারবার বলবো, এখন কারোর সাথে দেখা হলে আপনারা সবাই বলেন জয় হিন্দ, ঠিক আছে? সবাই বলেন জয় হিন্দ। শুক্রবারের বৈঠকে তিনি এই বাহিনীর দায়িত্ব ভাগ করে দেন। বঙ্গজননী কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান করা হয়েছে ব্রাত্য বসুকে। এ নিয়েও পাল্টা কটাক্ষের সুর বিজেপির গলায়। ঠিক আছে, সে তো দেখে নিয়েছি লাঠি, এখন পেটন খাচ্ছে সব জায়গায়। ওইটা করতে যায় না, তাহলে হাড়গোড়গুলো সব গুঁড়ো হয়ে যাবে। কখনোই মনে করি না এরকম কোনো রাজনীতিবিদদের যখন কথা বলা উচিত, যেখানে স্বামী বিবেকানন্দের ভারতবর্ষে যেখানে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তা আমি জানি না ওনার কোন সংস্কৃতি, কোন কালচার থেকে এই ভেঙে দেবো, গুড়িয়ে দেবো এই ভাবনাটা আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংগঠনের দায়িত্ব ভাগ করছেন, তখন দিল্লিতে চলছে মন্ত্রক ভাগাভাগি। শপথের পর এদিনই মোদী সরকারের নতুন মন্ত্রীদের দফতর ভাগ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার মোদী সরকারের যে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে তাতে রয়েছেন মোট ৫৮ জন সদস্য। এর মধ্যে প্রধানমন্ত্রীকে ধরে ২৫ জন পূর্ণমন্ত্রী। এবার দেখে নেওয়া যাক বিগ ফোর ছাড়া আর কোন হেভিওয়েট কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী হলেন নীতিন গডকরি। মহারাষ্ট্রের নাগপুর কেন্দ্রের সাংসদ গডকরি সঙ্ঘের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বিদায়ী মন্ত্রিসভার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে তার পারফরমেন্স যথেষ্ট ভালো। নতুন মন্ত্রিসভাতেও ফের সেই দায়িত্ব পেলেন তিনি। মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় রেলমন্ত্রী হলেন পীযূষ গোয়েল। তিনি মহারাষ্ট্র থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ। রাজ্যসভার সাংসদ পীযূষ গোয়েল এর আগেও রেলমন্ত্রীই ছিলেন। অরুণ জেটলির অনুপস্থিতিতে অর্থমন্ত্রকের দায়িত্বও সামলেছেন তিনি। এবার বাজেটও পেশ করেন তিনি। মোদী সরকারের এবারের মন্ত্রিসভাতেও ফের রেল মন্ত্রকের গুরু দায়িত্ব পেলেন গুডবুকে থাকা পীযূষ গোয়েল। सुरेश प्रभु जी के साथ मैं वार्तालाप कर रहा था, क्या चुनौतियां हैं, क्या विषय हैं। उनका मार्गदर्शन, उनका सहयोग और एक बड़े भाई के नाते उनका आशीर्वाद मुझे लगातार लगभग 2 दशकों से मिलता आया है। इस नई जिम्मेदारी को पूरी तरीके से समझने में और काम करने में उनका सहयोग रहेगा। मैं उसके लिए उनका बहुत बहुत धन्यवाद करना चाहता हूँ। नया मंत्रालय है, मुझे समझना पड़ेगा। এবারই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের হরিদ্বারের সাংসদ তিনি। प्रधानमंत्री जी ने जो भी सोचा होगा अच्छा सोचा होगा और मेरी कोशिश है कि मैं उसको समझ करके बहुत आगे बढ़ा। মোদী সরকারের প্রথম মন্ত্রিসভায় আইন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন রবিশঙ্কর প্রসাদ। এবারও সেই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সেই সঙ্গে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বও এসেছে তার হাতে। বিহারের পটনা সাহিবে শত্রুঘ্ন সিনহাকে হারিয়ে প্রথম লোকসভায় গেলেন বিজেপির এই বর্ষিয়ান নেতা। কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী হলেন সদানন্দ গৌড়া। ব্যাঙ্গালোর উত্তর আসন থেকে জয়ী তিনি। As far as farmers are concerned, this is one of the important portfolios that need to take care of them. At the same time, chemicals, all the medicines, now generic and Janaushadhi, everything comes under this. So many initiations have been already taken by the my former Minister Anant Kumar and as per the directions of the Honorable Prime Minister. We also go in search of some new initiatives so that it should benefit more to the people across the country. প্রকাশ জাভড়েকরকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। कार्यभार संभालने पर मुझे बहुत खुशी है। राज्यवर्धन राठौड़ जी ने पिछले 2-2.5 साल 3 साल से इसमें अच्छा काम किया। उसके पहले हमारे दोनों वरिष्ठ नेता अरुण जेटली जी और वेंकैया नायडू जी, उन्होंने इसको बहुत सही मार्गदर्शन किया। तो आज अब यहाँ हूँ, मुझे बहुत खुशी है। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন হর্ষবর্ধন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে তাকেই। দিল্লির চাঁদনি চকের বিজেপি সাংসদ তিনি। আমেঠি থেকে রাহুল গান্ধীকে হারিয়ে আসা স্মৃতি ইরানি এবার মন্ত্রিসভায় প্রমোশন পেয়েছেন। বিদায়ী মন্ত্রিসভায় তার হাতে ছিল শুধু কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, যা এতদিন মেনকা গান্ধীর হাতে ছিল। মোদী সরকারের প্রথম 5 বছরে সামনে এসেছে কৃষক আত্মহত্যার একাধিক অভিযোগ। বারবার আন্দোলনে নেমেছেন কৃষকরা। এই প্রেক্ষিতে নতুন মন্ত্রিসভায় কৃষি মন্ত্রকের দায়িত্ব কে পান সেদিকে সকলের নজর ছিল। এবারের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী করা হয়েছে নরেন্দ্র সিংহ তোমরকে। একই সঙ্গে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। মধ্যপ্রদেশের মোরেনা থেকে জয়ী হয়ে ফের লোকসভায় এসেছেন তিনি। किसान तो देश की रीढ़ है। अच्छी सरकार वही होती है जो किसान और गरीब पर ध्यान देती है और नौजवान पर ध्यान देती है। ধর্মেন্দ্র প্রধান ফের পুরনো মন্ত্রকেই ফিরছেন। এবারও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী করা হয়েছে তাকে। তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। हमारी पूरी टीम जैसे पिछले 5 साल निरंतर अथक परिश्रम में काम किया है, आने वाले दिनों में भी पूरा टीम उससे ज्यादा मेहनत करेगी। तेल की उत्पादन, गैस की उत्पादन हम लोगों की प्राथमिकता रहेगी। पिछले 5 साल में कई सारे रिफॉर्म्स हुए हैं, कई सारे अनबंडलिंग हुए हैं, कई सारे डी बॉटलनेकिंग हुए हैं, जिसकी
लाभ जिसकी फायदा अभी मिलने की समय आया है। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী করা হয়েছে মুখতার আব্বাস নাকভিকে। তিনিও রাজ্যসভার সাংসদ। কয়লা, খনি এবং সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ जोशी के। তিনি কর্ণাটকের ধারবারের বিজেপি সাংসদ। ऑप्टिमम जो हम इधर कर सकते हैं मैं करने के लिए पूरा कोशिश हमारे ऑफिसर्स के सहयोग से, बिकॉज दे आर वेल एक्सपीरियंस्ड, उनके सलाह और उनके पूरा इनपुट लेके मैं काम करता हूं और वी विल ट्राई टू व्हाट प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी इज टेलिंग। বিহারের লেনিনগ্রাদ বলে পরিচিত বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী কানাইয়া কুমারকে 4 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন গিরিরাজ সিংহ। তাকে প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য ও দুগ্ধ মন্ত্রী করা হয়েছে। मेरा सौभाग्य है कि जो भी जिम्मेदारी मिला है मैं प्रधानमंत्री के रोड मैप के साथ उसको उन ऊंचाइयों पर ले जाने का काम करूंगा। और मुझे एक और सौभाग्य है कि मैं बिहार में एनिमल हस्बेंड्री, फिशरी, डेयरी का काम संभाल चुका हूं एक राज्य में, तो हो सकता है आगे भी मुझे ये करने में अच्छा लगे। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী করা হয়েছে গজেন্দ্র সিংহ শেখাওয়াতকে। স্কিল ডেভেলপমেন্ট ও বাণিজ্য মন্ত্রী করা হয়েছে মহেন্দ্রনাথ পান্ডেকে। সামাজিক ন্যায় বিচার মন্ত্রী করা হয়েছে থবরচাঁদ গহলোতকে। মোদী সরকারের এবারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শরিক দলের 3 জন। বিহারের রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি 6টি আসনে জিতেছে, তবে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা পেলেন রামবিলাস পাসওয়ান। কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী করা হয়েছে তাকে। कंज्यूमर अफेयर्स का आपको मालूम है कि हमारा काफी बिल जो है BIS वाला तो ऑलरेडी क्या कहते हैं कि पास हो गया दोनों सदन से। एक जो हमारे यहाँ बहुत इम्पोर्टेंट है कंज्यूमर का है तो कंज्यूमर प्रोटेक्शन बिल है। पिछली बार जो है राज्यसभा में जो है लोगों ने टेक्निकल बहाना बना करके उसको जो है रोक रखा था, तो वो जल्दी से जल्दी क्या कहते हैं पास होगा। তাৎপর্যপূর্ণভাবে বিহার থেকে 16টি আসনে জিতেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেয়নি নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ। শুক্রবার যখন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রক বন্টন হচ্ছে তখন দিল্লি থেকে পটনা ফিরে এ নিয়ে মুখ খোলেন নীতিশ কুমার। भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष ने ये बात कही थी, एनडीए के घटक दलों को और जेडीयू को भी वो एक सांकेतिक रूप से प्रतिनिधित्व देना चाहते हैं। तो उस समय भी हमने कहा था कि इसकी कोई खास आवश्यकता तो नहीं है, हम लोगों ने कुछ मांगा ही नहीं। जो उनका सिंबॉलिक सांकेतिक प्रतिनिधित्व की बात आई, तो जैसा हमने बताया हमने पार्टी के सभी साथियों से बातचीत की, तो सब लोगों ने कहा कि भाई ये उचित नहीं है कि हम लोग सांकेतिक भागीदारी करें। अगर भागीदारी करना कोई जरूरी नहीं है, हम लोग तो साथ में हर हालत में साथ में। पंजाबे शिरोमणि अकाली दलेर सांसद हरसिमरत कौर बादलके केंद्रीय खाद्य प्रक्रियाकरण मंत्री करा हयेछे। महाराष्ट्रे शिवसेनार सांसद अरविंद सावंतके केंद्रीय भारी शिल्प मंत्री करा हयेछे। बृहस्पतिवार बिकेले प्रथमबार बैठके बसे नतुन मंत्रिसभा। एदिन बिकेले दफ्तरे गिये दायित्व नेन प्रधानमंत्री। अफिसेर ताके राखा गांधी मूर्तिते फुल दिये श्रद्धा जानान, तारपर फाइले सई करे काज शुरू करेन। आगामी 5 বছর ফের দেশের রাশ তার হাতে। প্রচার পর্বে দেওয়া প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে মোদি দেশকে কিভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান সেটাই এখন দেখার। এবিপি আনন্দ।